এইখানটাতে একটু এই যে 9টা চুক্তি তো আমরা দেখলাম, এবং তার সাথে আরো অনেক বেশি চুক্তি হয়েছে, এই 9টা ডিল যেটা একেবারে গোটা বিশ্বের রিমোট ভারতের হাতে এসেছে। একটা কথা বলুন, যখন ভারতের ওপর একের পর এক স্যাংশন লাগাচ্ছে আমেরিকা, চাবাহার থেকে যদি আমরা শুরু করি, তারপরের দিনগুলো ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে তার জন্য আবার তার ওপর পার্সেন্টেজ বসাচ্ছে, সেখান থেকে ভারতের ফিরে আসা, ইরান যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান, সেই জায়গায় অপারেশন সিন্দুর আমেরিকা নিজেই তুলে নিতে বাধ্য হলো যে হ্যাঁ ভারত এবার রাশিয়া থেকে তেল কিনুক, তারপর ইউএই। ভারতের এই যে স্ট্র্যাটেজিক এই মুভমেন্টটা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অটল বিহারী বাজপেয়ীর কথায় ভারত এক জিতা জাগতা রাষ্ট্রপুরুষ। কারণ ভারতের ইকোনমিকে তো ডেড ইকোনমিও বলেছেন এই ডোনাল্ড লাইনটাকে ট্রাম্প। বুঝতে হবে, ভারত এক জিতা জাগতা রাষ্ট্রপুরুষ। কথাটার মানে এখানে স্ট্রেংথ বোঝায়, ডেপথ বোঝায়, ইন্টেন্সিটি বোঝায়। ভারতবর্ষকে কেন সিভিল ডিসওবিডিয়েন্স করাতে পারেনি বিভিন্ন অর্গানাইজেশন চেষ্টা করো, কেন পারেনি? তার মূল কারণ হচ্ছে আমাদের সামাজিক যে পরিকাঠামোটা আছে না, এই সামাজিক পরিকাঠামোটায় স্ট্রাগল কোনো নতুন কথা নয়। উই লিভ ইন স্ট্রাগল, উই গ্রো ইন স্ট্রাগল, উই ডাই ইন স্ট্রাগল অ্যাট টাইমস। কিন্তু আমাদের দেশাত্মবোধটা বা আমাদের দেশের প্রতি যে ইনক্লিনেশনটা, সেটা কিন্তু ধর্ম, কর্ম, জাত পাত নির্বিশেষে এটা কিন্তু ভীষণ কনসলিডেটেড, মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আপনাকে খুব সহজ একটা কথা বলছি। ভারতবর্ষের যখন কোভিড এসছিল, দেখবেন একটা অদ্ভুত ন্যারেটিভ ছড়িয়েছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোভিড হ্যান্ডেল করতে পারলো না এবং বহু মানুষের বহু ক্ষতি হয়ে গেল। আই অ্যাবসলিউটলি স্ট্যান্ড বাই দ্য সাবজেক্ট যে বহু মানুষের বহু ক্ষতি হয়ে গেল। কিন্তু যখন গ্লোবাল ডেটার সাথে ভারতীয় ডেটাকে ম্যাচ করে দেখানো হলো, তখন বোঝা গেল যে ন্যূনতম যে দেশগুলো সাফার করেছে কোভিডের জন্য, তার একদম উঁচু লেভেলে একটা জায়গায় ভারতবর্ষ বিলং করে। যখন ভারতবর্ষকে বলা হলো যে ভারতবর্ষ ইজ ইন এ ফিনিশিং লাইন অফ ইকোনমি, এই যে এক্ষুনি যেটা আপনি বললেন ডেড ইকোনমি বলে আমেরিকান প্রেসিডেন্ট বললো, আমাদের এখানকার রাজনৈতিক কিছু লোকজন বললো ইয়েস ওটা ঠিক বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। আজকের ডেটে দাঁড়িয়ে উই আর অলমোস্ট থার্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড, যখন আমাদের এখানে বললো গ্যাস আসছে না, আমরা অ্যাসিড খেতে পাবো না, আবার করে উনুন কিনে ফেলে, উনুনের মধ্যে এইসব নানান রকম পলিটিক্যাল ন্যারেটিভ। আজকের ডেটে দাঁড়িয়ে কী হচ্ছে? আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ওয়ার্ল্ড এনার্জি ইকুয়েশনটাকে আস্তে আস্তে কন্ট্রোলের দিকে নিয়ে যাচ্ছি। পয়েন্ট হচ্ছে কি জানেন তো, আমাদের রাজনৈতিক মানসিকতাটাকে সম্মান রেখে বলছি, দিস ইজ এ ডেমোক্রেসি, এখানে সবার আলাদা আলাদা রাজনৈতিক মতামত থাকতে পারে, কিন্তু যখন কান্ট্রির পার্সপেক্টিভে বা দেশের পার্সপেক্টিভে কোনো একটা জিনিসকে বিচার করবেন, তখন সবসময় যেন রাজনৈতিক মানসিকতাটা, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনার হৃদয় থেকে বার করে টেবিলে রাখবেন, রেখে বিচার করবেন। তখন আপনি বুঝতে পারবেন, সেই সাদা চোখে আপনি বুঝতে পারবেন যে আমরা হয়তো কিছু ডিসিশন ভুল নিয়েছি ইদানিংকালে বা অতীতে, কিন্তু অ্যাজ এ হোল ম্যাক্সিমাম ডিসিশন আমরা রাইট নিয়েছি। হয়তো ইমিডিয়েটলি মনে হয়নি যে এক্স্যাক্টলি যে এটা খুব হিতে যাচ্ছে, কিন্তু লং টার্ম এফেক্টে আমরা শুধু ভারতবর্ষ না, একসাথে অনেকগুলো দেশের ফিউচারকে বাঁচিয়েছি, এবং গ্লোবাল যে ব্যালেন্স বা ইকুইলিব্রিয়ামের কথা আমরা বারংবার বলি, সেটাকে কিন্তু বজায় রাখতে সমর্থ। এই যে একটা দুঃসাহসী পদক্ষেপ, এই যে হরমুজ প্রণালী, ভারত তো নিজের মোট অপরিশোধিত তেলের যেটা চাহিদা তার 85% ভারতের এই হরমুজ প্রণালী দিয়ে আসে, আর এলএনজি আসে হচ্ছে 60%। এবার হরমুজ প্রণালীটাকে বাকি রেখেই ভারত এই পথ দিয়ে, মানে ইউএই থেকে তেল এবং এলএনজি ভারতে ঢোকাবে। এই যে ডিসিশনটা, এটা কতটা স্ট্রং একটা ডিসিশন, এবং ভারতবর্ষকে হয়তো আগামী 50 বছর এটা এগিয়ে দিল। দেখুন, আমার যতদূর মনে হয় যে যারা কেন্দ্র সরকারের স্ট্র্যাটেজিক পজিশনসে বসে আছে, তাদের জীবনটা খুব সহজ না, ঠিক আছে? তারা হয়তো খুব পর্দার আড়ালে থেকে লড়ে, তারা খুব চুপচাপ থাকে, তারা অত্যন্ত পণ্ডিত তাদের জায়গায়। কিন্তু এটা বলছি যখন, একই সাথে কথাও বলছি আমি যে তাদের কিন্তু রিস্ক ফ্যাক্টরটা ভীষণ হাই। মানে খুব সহজ কথায় বলতে গেলে ইটস ওয়ান কাইন্ড অফ আ জুয়া খেলা। অনেক সময় এরকম হয় যে আপনার নলেজ দিয়ে, আপনার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, আপনার পারসেপশন দিয়ে, আপনার ইনফরমেশন নেটওয়ার্ক থেকে আপনার মনে হয় এই XYZ এই তিনটে ডিসিশনের মধ্যে এক্স ডিসিশনটা নিলে দেশের হিতে যাবে। কিন্তু যদি সেটা 90% কারণে সেটা যায়, তাহলে ইউ আর এ হিরো। আর যদি 1% কারণে সেটা আপনার না যায়, তাহলে কিন্তু গোটা দেশ জুড়ে বলতে শুরু করে দেয় লোকজন স্ট্র্যাটেজিক ফেলিয়ার, ইন্টেলিজেন্স ফেলিয়ার, মিলিটারি ফেলিয়ার, অমুক ফেলিয়ার, তমুক ফেলিয়ার।
140 কোটির দেশ, 140 কোটি মুখ, 140 কোটির ডাবল নাম্বার অফ কান, সুতরাং এগুলো হতেই থাকে। বাট হ্যাটস অফ টু দোজ স্ট্র্যাটেজিস যারা পর্দার হরমুজ প্রণালীকে বাইরে রেখে তারা ফুজাইরাতে সেখানে তেল পর্দার, সংরক্ষণ ওটাই করবে আমি আপনাকে তো বললাম আগে, এই প্রণালীটা দিয়ে পর্দার পাশে দাঁড়িয়ে, পেছনে দাঁড়িয়ে যারা এই ভাবনাগুলো ভাবার সাহস রাখে যে হোক না একটা রিস্ক, হোক না আগামী 3 মাস আপনাকে গালাগাল করুন না, কোনো অসুবিধা নেই, তার জন্য ভারতবর্ষের আগামী 15 বছর ভালো যায়, আমার 3 মাস কেন, আমি 1 বছরও গালাগাল খেতে রাজি আছি। শুনুন, একটা কথা জানবেন, ভারতবর্ষের স্ট্র্যাটেজিক চেঞ্জেস থিঙ্কিংটা 1, 2 জন 10 জনকে ভালো রাখার জন্য নয়, এটা ভালো রাখার জন্য 140 কোটি দেশ টু বি ইন এ ভেরি অথেন্টিক ওয়ে, তাদেরকে বেটার রাখার জন্যে, তার জন্য হয়তো 1% কি তার থেকেও নিচে 0.1% মানুষজনের মধ্যে কিছু আলোচনা হবে, কিছু লোক বলবে পলিটিক্যালি ড্রিভেন, কিছু লোক বলবে খারাপ হচ্ছে, বাজে হচ্ছে, বাট অ্যাজ এ হোল যদি একটা রাষ্ট্র চেতনা চেঞ্জ হয়, অ্যাজ এ হোল যদি একটা রাষ্ট্র ভাবনা চেঞ্জ হয়, হোক না। এখানে কি কোথাও গিয়ে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি আমেরিকার সঙ্গে ভারত সরাসরি যুদ্ধে গেল না, কিন্তু ইগনোর করে ভারত একটা আলটিমেট রুট বের করে নিল? আমেরিকার সঙ্গে সরাসরি লড়াইতে তো ভারত যাবে না, সেটা হয়তো ভারত এখন করবে না স্ট্র্যাটেজিক্যালি। তাহলে ব্রিক্স সামিট, যে মেইন যে ব্রিক্স সামিটটা, এটা তো হলো বিদেশমন্ত্রীদের বৈঠক, এরপরেই ব্রিক্স সামিট রয়েছে, তার আগে ভারতকে আমেরিকাকে ইগনোর করে একটা অল্টারনেটিভ মঞ্চ বানিয়ে নিল। দেখুন, একটা কূটনীতিতে একটা সিলেবাস আছে, একটা স্টাইল অফ ওয়ার্ক আছে, সব জিনিসের। কূটনীতিতে একটা আছে সফট ন্যারেটিভ দেওয়া, হয়তো ডাইরেক্টলি কিছু বললেন না, কিন্তু একটা সফট ন্যারেটিভ বুঝিয়ে দিলেন। সেই মাল্টিপল লেয়ার অফ সফট ন্যারেটিভ ভারতবর্ষ এর আগেও বুঝিয়েছে, আবারও বুঝিয়ে দিল। ভারতবর্ষের কথা হচ্ছে এনার্জি সভারেনিটি, যেটা নিয়ে গোটা পৃথিবী ডিসকাস করেছে, যেটা নিয়ে আপনি হয়তো এন নাম্বার অফ শোজ করেছি, সেখানে এনার্জি সভারেনিটিটা গোটা পৃথিবীর একটা রিকোয়ারমেন্ট, এনার্জি সভারেনিটিটা গোটা পৃথিবীর একটা নেসেসিটি। এইটাকে নিয়ে এটা অনেকটা আমি খুব সহজ ভাষায় দর্শকদের বোঝানোর জন্য, অনেকটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে খাবার জলের মতো। সেটাকে নিয়ে না ফাজলামো হওয়া উচিত না, সেটাকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না, সেটাকে বেস করে রাগ দেখানো উচিত না। কারণ জল এমন জিনিস, জল ছাড়া আমরা তো কেউ বাঁচবো না, আমাদের গলা শুকিয়ে, আপনি যতই বুদ্ধিমান হন, আপনি যতই ধনী হন, যদি আমি জল না দিই, আপনি 2 দিন বাদে মারা যাবেন, এটাই মানুষের বাস্তব। তো সুতরাং সেই জল নিয়ে, সেই খাবার জল নিয়ে আমি যদি বারংবার চেষ্টা করি একটা ধমকির কালচার করা, সেই খাবার জলের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমি বিষ মিশিয়ে দিই, তাহলে আমি তো সুস্থ মানুষ হলাম না। আমি কি করে সুস্থ মানুষ হলাম তাহলে? সুতরাং এই ধরনের যারা মানসিকতা বপন করে, তাদেরকে ঠেকানোর জন্যে, তাদের সাথে যুদ্ধ করাটাও তো কোনো